এদিকে আজকের সবচেয়ে বড় খবর, শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, বড় হামলার প্রস্তুতি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সাময়িক ও ভঙ্গুর যুদ্ধবিরতি অকার্যকর হতে চলেছে, কারণ পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের হামলা পাল্টা হামলার জেরে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, এবং তা খুব শীঘ্রই শুরু করার জোর প্রস্তুতি চালাচ্ছে দখলদার যৌথ বাহিনী। এদিকে চীন বোঝালো আমেরিকা আর শ্রেষ্ঠ নয়, ট্রাম্প চীন ছাড়তেই যুদ্ধের কথা শিরমুখে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিরাট আশা নিয়ে চীন সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ট্রাম্প হয়তো ভাবতেই পারেননি এতটা অপমান টানাপোড়েন নিয়ে ফিরতে হবে ওয়াশিংটনে। প্রথমত ইরান যুদ্ধের গতি প্রকৃতি, হরমুজ প্রণালীর অচল অবস্থা কাটাতে শি জিনপিং এর দ্বারস্থ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু ইরানের বন্ধু শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টের স্বার্থ হাসিলে কোনো উপকারেই আসেননি, উল্টো দিয়েছেন যুদ্ধের হুমকি। সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন, চীনা প্রেসিডেন্টের দেয়া সব উপহারই নাকি চীনের মাটিতে ফেলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্ভবত চীন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো বুঝতে পেরেছেন আমেরিকা আর শ্রেষ্ঠ নয়। এদিকে চীনের উপহার কেন ফেলে দিল মার্কিনীরা? চীন ছাড়ার আগে উপহার সহ সব ফেলে দিলেন ট্রাম্পের প্রতিনিধিরা। নেপথ্যে কি? বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরে করমর্দন আর কূটনৈতিক সৌহার্দ্য ছিল দেখার মতো, তবে বৈঠক শেষ হতেই বদলে যায় পুরো দৃশ্যপট। বেইজিং ছাড়ার আগে চীনের দেয়া সব উপহার ও সামগ্রী আবর্জনার বাক্সে ফেলে দেয় ট্রাম্পের প্রতিনিধি দল। এর মাধ্যমে আসলে কি বার্তা দিতে চাইল যুক্তরাষ্ট্র? এদিকে ইতিহাস বদলে দিল ইরান। এমন কাণ্ড ভাবাও কঠিন। আমেরিকার হতবাক হওয়া ছাড়া আর কিছুই করার নেই। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার নতুন এক আতঙ্ক। পরাশক্তি আমেরিকার বিশাল যুদ্ধজাহাজগুলোকে কাঁপিয়ে দিচ্ছে পারস্য উপসাগরের এক ঝাঁক ক্ষুদে জলদানব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, কিন্তু তেহরানের সমুদ্র সীমায় যা ঘটছে তা ট্রাম্পের সেই দাবিকে এক লহমায় উড়িয়ে দিচ্ছে। মেশিনগান আর রকেট লাগানো শত শত ছোট নৌকা এখন বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের কড়া সমালোচনা রাশিয়ার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র এক মাসের ব্যবধানে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। ইরানের উপর নতুন করে একটি বড় আকারের সামরিক অভিযান চালানোর জন্য অত্যন্ত জোরালো প্রস্তুতি গ্রহণ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস মধ্যপ্রাচ্যের দুজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে এই যৌথ অভিযানটি শুরু হতে পারে। দর্শক, ইরানের হাতে রাস্তাখিজ ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্রের ওজন 27 টন, 1 টনে 25 মণ। ভেবে দেখুন, এই ক্ষেপণাস্ত্র যদি ব্যবহার করে ইরান, তাহলে যার উপর ব্যবহার করবে তার পরিণতি কি হবে। একই সাথে ইরানের হাতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র খুররমশার 5 রয়েছে। ইরানের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই খবর এখন ভেসে বেড়াচ্ছে। এই ক্ষেপণাস্ত্র 2 টন ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং শব্দের চেয়ে 16 গুণ গতিতে ছুটতে পারে। এটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরান যে বলছে তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না, এমনি বলেনি, ফাঁকা বলি বলেনি। সাময়িক যুদ্ধবিরতি চলমান থাকায় আপাতত বন্ধ রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম স্থগিত করে তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার দাবিকে পাত্তাই দিচ্ছে না তেহরান। ফলে ইরানকে বাধ্য করাতে খুব শীঘ্রই আবারও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। 15 মে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে ইরানের উপর পুনরায় রক্তক্ষয়ী অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মার্কিন কর্মকর্তারা পরিকল্পনা করেছেন ইরানের ভূগর্ভস্থ বা ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা পারমাণবিক সরঞ্জাম উদ্ধারের জন্য সরাসরি ইরানি ভূখণ্ডে কমান্ডো অভিযান চালাবে তারা। তবে সামরিক সূত্রগুলো জানিয়েছে এ ধরনের অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কমান্ডোদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার সহায়ক সেনা মোতায়েন করতে হবে। এতে ইরানি স্থলবাহিনীর সঙ্গে সরাসরি তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিকল্প পরিকল্পনায় বলা হচ্ছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল করা। এছাড়া ইরানের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও আরও তীব্র ও ব্যাপক বিমান হামলা চালানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটাকে সবচেয়ে বড় প্রস্তুতি বলে ধরা হচ্ছে। এর আগে ইসরায়েল স্পষ্ট করে বলেছিল যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে তারা ইরানের সামরিক শক্তি ধ্বংস করতে চায়, পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নির্মূল করতে চায় এবং ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু যুদ্ধবিরতি চলমান থাকায় তাদের এসব লক্ষ্য এখনো অপূর্ণ রয়ে গেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের অভিযান শুরু করতে 50,000-এর বেশি সেনা, 2টি বিমানবাহী রণতরী, নৌবাহিনীর 1 ডজনের বেশি ডেস্ট্রয়ার ও বহু যুদ্ধ বিমান প্রস্তুত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত শুরু হলে তা হবে দীর্ঘস্থায়ী, কারণ কোনো পক্ষই এবার এই সংঘাতের শেষ পরিণতি না দেখে ছাড়বে না। ফলে বৈশ্বিক জ্বালানি বাণিজ্য ও অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা পুনরুদ্ধার করাটা অনেক কঠিন হয়ে পড়বে।
বিরাট আশা নিয়ে চীন সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ট্রাম্প হয়তো ভাবতেই পারেননি এতটা অপমান টানাপোড়েন নিয়ে ফিরতে হবে ওয়াশিংটনে। প্রথমত ইরান যুদ্ধের গতি প্রকৃতি, হরমুজ প্রণালীর অচল অবস্থা কাটাতে শি জিনপিং এর দ্বারস্থ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু ইরানের বন্ধু শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টের স্বার্থ হাসিলে কোনো উপকারেই আসেননি, উল্টো দিয়েছেন যুদ্ধের হুমকি। সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন চীনা প্রেসিডেন্টের দেয়া সব উপহারই নাকি চীনের মাটিতে ফেলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্ভবত চীন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো বুঝতে পেরেছেন আমেরিকা আর শ্রেষ্ঠ নয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্পের প্রথম চীন সফর। তার ঐতিহাসিক সফরে শি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে গুটি কয়েক বাণিজ্য চুক্তির বিষয়, এর বাইরে ইরান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো অগ্রগতির কথাই জানাতে পারেননি মার্কিন নেতা। উল্টো বলেছেন ইরান নিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আরব আমিরাত উপকূলে একটি জাহাজের নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাওয়ার পর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। তাইওয়ান ইস্যুতে দুই নেতার আলোচনা হলেও এই ব্যাপারেও কোনো ইতিবাচক বক্তব্য দিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পকে স্বাগত জানানোর পর চীনা প্রেসিডেন্ট বলেছিলেন তাইওয়ান হলো চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এই বিষয়টি সঠিকভাবে পরিচালনা করতে না পারলে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়তে পারে দুই দেশ। এতে পাল্টে যাবে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমীকরণ। শি জিনপিং এর বার্তায় এটা স্পষ্ট যে সামনে আরও একটি যুদ্ধ অপেক্ষমান। তাইওয়ান সংকটে চীন এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধে জড়াতে পারে সেটা অস্বীকার করেননি মার্কিন প্রেসিডেন্ট নিজেও। তবে ৯৫০০ মাইল দূরের আরেকটি যুদ্ধ নিয়ে এখনই ভাবতে নারাজ আমেরিকার প্রেসিডেন্ট, যদিও তাইপে থেকে এখন থেকেই আসছে অশনি সংকেত। আঞ্চলিক ঝুঁকি বাড়ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীও। সফরে ইরান যুদ্ধ নিয়ে শি জিনপিং এর সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী সচলের ব্যাপারে দুই নেতারই আগ্রহ আছে, কিন্তু শেষ পর্যন্ত সংকট সমাধানে চীনের প্রভাব কাজে লাগিয়ে যুদ্ধ বিরতি নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে তা নিয়ে হয়তো চীনের অনীহার কারণেই তেমন তৎপরতা দেখাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী বন্ধের পর ভেঙে পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। গত মাসে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি হলেও তখন থেকেই ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ দিয়ে রেখেছে ওয়াশিংটন। যুদ্ধ বন্ধে আলোচনার চেষ্টা হলেও দুই পক্ষের শর্তের কারণে কোনো চুক্তি আলোর মুখ দেখেনি। পারমাণবিক কর্মসূচি বন্ধ করা বা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। ট্রাম্পের বেজিং সফর শেষে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগ মুহূর্তে ঘটেছে এক অস্বাভাবিক ঘটনা। মার্কিন কর্মকর্তারা প্রেস পাস, প্রতিনিধি দলের পিন, এমনকি কর্মীদের ব্যবহৃত বার্নার ফোন পর্যন্ত সংগ্রহ করে সিঁড়ির নিচে রাখা একটি আবর্জনা বাক্সে ফেলে দেন। নির্দেশ ছিল স্পষ্ট, চীন থেকে দেওয়া কোনো কিছুই উড়োজাহাজে তোলা যাবে না। নিউ ইয়র্ক পোস্টের হোয়াইট হাউস প্রতিনিধি এমিলি গুডিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘটনার বর্ণনা দেন। পরে হোয়াইট হাউসের প্রেসগুলো বিষয়টি নিশ্চিত করে। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতীকী পদক্ষেপ নয়, বরং চীনা প্রযুক্তি ও নজরদারি নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগের বহিঃপ্রকাশ। বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইস ও পরিচয়পত্রের মাধ্যমে তথ্য সংগ্রহের আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও প্রকাশ্যে ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক দেখা গেছে, তবে সফরের আড়ালে দুই দেশের নিরাপত্তা ও গণমাধ্যম টিমের মধ্যে উত্তেজনা ছিল স্পষ্ট। বেইজিংয়ের টেম্পল অফ হেভেনে বৈঠকের সময় মার্কিন সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে আগ্নেয়াস্ত্র বহনের কারণে প্রবেশে বাধা দেয় চীনা কর্তৃপক্ষ। অথচ মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থায় এটি নিয়মিত প্রোটোকলের অংশ। সফরের শেষ মুহূর্তেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চীনা কর্মকর্তারা প্রথমে সাংবাদিকদের প্রেসিডেন্টের গাড়িবহরে যোগ দিতে বাধা দেন। পরে মার্কিন সহকারীরা কঠোর অবস্থান নিয়ে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল জানিয়েছে, ঘটনাটি দুই দেশের পারস্পরিক অবিশ্বাসের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের উত্তেজনা অবশ্য নতুন নয়। 2016 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা G20 সম্মেলনে চীন সফরে গেলে মার্কিন কর্মকর্তাদের প্রবেশাধিকার নিয়ে দুই দেশের নিরাপত্তা টিমের মধ্যে প্রকাশ্য বাদানুবাদ হয়েছিল। বিশ্লেষকদের মতে বিশ্বের দুই বৃহৎ শক্তির সম্পর্ক যতই কূটনৈতিকভাবে স্বাভাবিক দেখাক না কেন, নিরাপত্তা ও গোয়েন্দা অবিশ্বাস এখনও দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় বাস্তবতা হয়ে রয়েছে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার নতুন এক আতঙ্ক। পরাশক্তি আমেরিকার বিশাল যুদ্ধজাহাজগুলোকে কাঁপিয়ে দিচ্ছে পারস্য উপসাগরের এক ঝাঁক ক্ষুদে জলদানব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, কিন্তু তেহরানের সমুদ্র সীমায় যা ঘটছে তা ট্রাম্পের সেই দাবিকে এক লহমায় উড়িয়ে দিচ্ছে। মেশিনগান আর রকেট লাগানো শত শত ছোট নৌকা এখন বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এই বহরের নাম দিয়েছেন মশা নৌবহর। আকারে ক্ষুদ্র, কিন্তু এর কামড় মারাত্মক, ঠিক যেন এক ঝাঁক বিষাক্ত মশা যারা কামড় দিয়ে হারিয়ে যায় গভীর সমুদ্রে। এই মশা নৌবহরের হুল কতটা বিষাক্ত তা টের পাচ্ছে বিশ্ব সামুদ্রিক বাণিজ্য। তাদের মূল লক্ষ্য আমেরিকাকে যুদ্ধের মাঠ থেকে পিছু হটতে বাধ্য করা এবং বিশ্ব অর্থনীতিতে এক চরম বিপর্যয় ডেকে আনা। এই ক্ষিপ্রগতির নৌবহরের নেপথ্যের কাহিনী জানাবো আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। সমুদ্রের বুকে এ যেন এক আধুনিক গেরিলা যুদ্ধ। এই কৌশলের জন্ম আজ নয়, এর শেকড় লুকিয়ে আছে 1980-র দশকের ইরান ইরাক যুদ্ধের ট্যাঙ্কের যুদ্ধে। সেই সময় মার্কিন নৌবাহিনীর আধুনিক সমরাস্ত্রের সামনে ইরানের প্রথাগত বড় যুদ্ধ জাহাজগুলো খড়কুটোর মতো ভেসে গিয়েছিল। সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় এক নতুন সামরিক দর্শন, পরাশক্তিকে সোজা
ব্যাটেলে হারানো অসম্ভব, তাই তাদের ওপর চালাতে হবে হিট অ্যান্ড রান বা আঘাত করে পালিয়ে যাওয়ার চোরাগোপ্তা হামলা। ইরানের এই ক্ষুদে নৌবহর প্রচলিত কোনো যুদ্ধের নিয়ম মানে না। বিশেষজ্ঞরা বলছেন এদের মূল কাজ হলো হয়রানি করা, চারপাশ থেকে ঘিরে ফেলা, বিভ্রান্ত করা এবং জাহাজ চলাচল সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া। পানির খুব নিচ দিয়ে চলাচল করায় এই নৌকাগুলোকে সাধারণ রাডারে ধরা প্রায় অসম্ভব। যতক্ষণ না এগুলো একেবারে জাহাজের নাকের ডগায় এসে পৌঁছাচ্ছে ততক্ষণ বোঝার উপায় থাকে না যে মৃত্যু কতটা কাছে। কত বড় ওই বহর? সংখ্যাটা সুনির্দিষ্ট না হলেও ধারণা করা হয় দক্ষিণ ইরানের পাহাড়ি গুহা, গোপন খাড়ি আর ভূগর্ভস্থ সুড়ঙ্গে লুকিয়ে আছে এমন 500 থেকে 1000-এর বেশি নৌকা। অনেক নৌকা সাধারণ মাছ ধরার ট্রলারে রূপান্তর করে বানানো হয়েছে। এগুলো তৈরিতে খরচ সামান্যই, কিন্তু আমেরিকার কোটি ডলারের রণতরী বা ড্রোনকে অচল করে দিতে এর একটি রকেটই যথেষ্ট। ইরান খুব সহজেই এই নৌকাগুলো প্রতিস্থাপন করতে পারে, যা মার্কিন জোটের জন্য এক চরম অর্থনৈতিক মাথা ব্যথার কারণ। আর এই কৌশলের ফল হরমুজ প্রণালী এখন এক ভুতুরে জলপথে পরিণত হয়েছে। যে প্রণালী দিয়ে প্রতিদিন করে 60টি বিশাল আকার জাহাজ চলাচল করত, হরমুজ স্ট্রেইট মনিটরের তথ্য অনুযায়ী আজ সেখানে দিনে 10টিও জাহাজ পার হতে পারছে না, অর্থাৎ জলপথের বাণিজ্য কমে গেছে 90%-এরও বেশি। গত 8 এপ্রিল সাময়িক অস্ত্রবিরতি হলেও মার্কিন নিষেধাজ্ঞার জবাবে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এই মহাসমুদ্র। সম্প্রতি কাতারের দোহা থেকে মাত্র 23 নটিক্যাল মাইল দূরে একটি মার্কিন মালিকানাধীন পণ্যবাহী জাহাজে আছড়ে পড়ে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার হিসাব মতে প্রায় 1,500 জাহাজ এবং 20,000 নাবিক এখন এই অবরুদ্ধ সাগরে বন্দী। এর সরাসরি আঘাত লেগেছে বিশ্ব তেলের বাজারে, যার ফলে তেলের দাম ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে আকাশচুম্বী হওয়ার পথে। দৃশ্যত কোনো বড় যুদ্ধ জাহাজ ছাড়াই স্রেফ ছোট ছোট নৌকার ঝাঁক দিয়ে ইরান আজ বিশ্ব পরাশক্তিকে এক মহাকেন্দ্রের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হরমুজ প্রণালীর এই মশা নৌবহর প্রমাণ করে দিল আধুনিক যুদ্ধে জয় শুধু অস্ত্রের বিশালতায় নয়, বরং কৌশলের নিখুঁত প্রয়োগেও সম্ভব। ওয়াশিংটন এখন কোন চাল চালবে, নাকি এই মশার কামড় সহ্য করে পিছু করবে, সেটাই এখন দেখার বিষয়। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের কড়া সমালোচনা রাশিয়ার। হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের আনা নতুন খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, প্রস্তাবটির বিষয়বস্তু এবং এর উপস্থাপনের সময় দুই দিক থেকেই এটি সঠিক নয়। শনিবার 16 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উলিয়ানভ জানান, এই বিষয়ে চীনের অবস্থানের সঙ্গে মস্কো সম্পূর্ণ একমত। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চাপ সৃষ্টির উদ্দেশ্যে আনা মার্কিন বাহরাইনি প্রস্তাব বর্তমান পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। এর আগে জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত এই খসড়া প্রস্তাবের সমালোচনা করেন। বেইজিংয়ের মতে এমন সংবেদনশীল সময়ে এ ধরনের প্রস্তাব পরিস্থিতি শান্ত করার বদলে উত্তেজনা বাড়াতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ প্রস্তাবে হরমুজ প্রণালীতে হামলা ও মাইন স্থাপন বন্ধে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে কূটনৈতিক মহলের ধারণা, প্রস্তাবটি ভোটাভুটিতে গেলে রাশিয়া ও চীন আবারও ভিটো দিতে পারে। গত মাসেও একই ধরনের একটি প্রস্তাবকে একপেশে আখ্যা দিয়ে জাতিসংঘে ভিটো দিয়েছিল মস্কো ও বেইজিং। দুই দেশই তখন যুক্তি দিয়েছিল, কেবল ইরানকে দায়ী করে সংকটের সমাধান সম্ভব নয়। বর্তমান উত্তেজনার সূত্রপাত নিয়ে ইরান দাবি করে আসছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর পরিস্থিতির অবনতি ঘটে। এরপর তেহরান হরমুজ প্রণালীতে শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজ চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির একটি সমঝোতা কার্যকর হলেও ইরান অভিযোগ করে, ওয়াশিংটন পরবর্তীতে নতুন নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপের মাধ্যমে সেই চুক্তির শর্ত ভঙ্গ করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে এই নৌপথ ঘিরে যে কোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র প্রেস টিভি। চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র 1 মাসের ব্যবধানে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। ইরানের উপর নতুন করে একটি বড় আকারের সামরিক অভিযান চালানোর জন্য অত্যন্ত জোরালো প্রস্তুতি গ্রহণ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস মধ্যপ্রাচ্যের দুজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে এই যৌথ অভিযানটি শুরু হতে পারে। এই খবর প্রকাশের পর থেকে পুরো অঞ্চল জুড়ে চরম উত্তেজনা ও নতুন করে ভয়াবহ সংঘাতের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। সামরিক কর্মকর্তাদের সূত্র অনুযায়ী ইরানকে লক্ষ্য করে প্রধানত 3টি বড় পরিকল্পনা নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে এগোচ্ছে তেল আবিব ও ওয়াশিংটন। এর মধ্যে অন্যতম প্রধান ও সম্ভাব্য পরিকল্পনাটি হলো ইরানের ভূগর্ভস্থ ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা পারমাণবিক সরঞ্জাম উদ্ধারের উদ্দেশ্যে সরাসরি দেশটির মূল ভূখণ্ডে বিশেষ কমান্ডো অভিযান চালানো। তবে সামরিক সূত্রগুলো সতর্ক করে জানিয়েছে, এই অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কমান্ডোদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে হাজার হাজার সহায়ক সেনা মোতায়েন করতে হবে, যার ফলে ইরানি স্থলবাহিনীর সঙ্গে সরাসরি তীব্র ও ভয়াবহ লড়াই জড়িয়ে পড়ার বড় সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় বিকল্প পরিকল্পনা হিসাবে ভাবা হচ্ছে পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত তেল রপ্তানি কেন্দ্র খার্দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া বা দখল করার বিষয়টি। এর পাশাপাশি তৃতীয় পরিকল্পনা হিসাবে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আগের চেয়েও আরও তীব্র ও ব্যাপক আকারে বিমান হামলা চালানোর প্রস্তুতিও চূড়ান্ত করা হচ্ছে। ইসরায়েলি নেতৃত্ব আগে স্পষ্টভাবে জানিয়েছিল, তারা পরশক্তি যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানের সামরিক শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করতে চায়।
একই সঙ্গে তাদের পারমাণবিক বা ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি চিরতরে নির্মূল করা এবং বর্তমান ইরানি শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার উপযুক্ত পরিবেশ তৈরি করাও তাদের মূল লক্ষ্য। কিন্তু গত মাসে সাময়িক যুদ্ধবিরতির কারণে তাদের এই দীর্ঘমেয়াদী উদ্দেশ্যগুলো অপূর্ণ রয়ে গেছে, যা এখন নতুন করে এই বড় যুদ্ধ প্রস্তুতির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং এর রুট দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর বিশেষ ফি বা কর বসানোর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। ইরানের পক্ষ থেকে এমন তথ্য ফাঁসের পর তীব্র ভূ রাজনৈতিক চাপে পড়েছে মাস্কাট। এই বিরোধপূর্ণ জলপথের দক্ষিণ তীরে ওমানের মুসান্দাম ছিটমহল অবস্থিত, যা বৈশ্বিক সামুদ্রিক জ্বালানি তেল পরিবহনের 1/5 নিয়ন্ত্রক। গত ফেব্রুয়ারি মাসে ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে দীর্ঘ 10 সপ্তাহ ধরে এই আন্তর্জাতিক রুটটি অবরুদ্ধ রয়েছে। ওমানের নিরাপত্তার সুযোগে ইরানের এই একক পরিকল্পনার পর পশ্চিমা দেশগুলো ওমানের উপর চাপ বাড়াতে শুরু করেছে। সম্প্রতি ভারতের এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে ওমান ও ইরানের নিজস্ব জলপথ বলে দাবি করেন। তিনি উল্লেখ করেন এই প্রণালীটি দুই দেশের জলসীমার মধ্যে অবস্থিত এবং এর মাঝে কোনো আন্তর্জাতিক জলসীমা নেই। আরাগচি আরও জানান, প্রণালীটির ভবিষ্যৎ পরিকল্পনা, পরিচালনা ও বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরান ও ওমান যৌথভাবে একটি রূপরেখা তৈরি করছে। তবে জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজের উপর ফি আদায় এবং সব জাহাজের মালিকানা সংক্রান্ত গোপন তথ্য চাওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনার ব্যাপারে ওমান সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানিয়ে সম্পূর্ণ নিশ্চুপ রয়েছে। পশ্চিমা কূটনীতিকেরা ইরানের এই নতুন প্রস্তাবকে সম্পূর্ণ বেআইনি বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে এই পরিকল্পনার মাধ্যমে ইরান কোন দেশের মালিকানায় জাহাজ চলছে তার উপর ভিত্তি করে ইচ্ছেমতো জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার বা আটকে দেওয়ার একচেটিয়া ক্ষমতা পাবে। তাছাড়া সেবা মূল্য পরিশোধের জন্য প্রতিটি জাহাজকে ইরানি মুদ্রা রিয়ালে একটি বিশেষ অ্যাকাউন্ট খোলার শর্ত দেওয়া হতে পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এটি সরাসরি জাতিসংঘের নিষেধাজ্ঞার পরিপন্থী হবে, কারণ এই প্রক্রিয়ায় সংগৃহীত অর্থের একটি বড় অংশ সরাসরি ইরান নৌবাহিনীর কাছে চলে যাবে। ইরানের এই একপেশে পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসাবে হরমুজের জাহাজ চলাচলের স্বাধীনতা সমুন্নত রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি যৌথ বিকল্প পরিকল্পনা তৈরি করে ওমানের কাছে হস্তান্তর করেছে, যাতে উপসাগরের অধিকাংশ দেশেরই সমর্থন রয়েছে। এই বিষয়ে আলোচনার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক পরিচালক লুয়েনিয়ান সহ কয়েকজন উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তা এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাসচিব আর্সেনিও ডমিনগুয়েজ সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাট সফর করেছেন। বর্তমানে উপকূলীয় দেশগুলোর এই ধরনের আন্তর্জাতিক জলপথে টোল আদায়ের কোনো আইনি অধিকার আছে কিনা সেটাই এখন এই প্রণালীটি পুনরায় চালুর প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরান 1982 সালে জাতিসংঘের সামুদ্রিক আইন বিষয়ক সনদ স্বাক্ষর করলেও তা কখনো দেশের সংসদে অনুমোদন বা র্যাটিফাই করেনি। তেহরানের দাবি অনুযায়ী তারা এই চুক্তির নিয়ম মানতে বাধ্য নয় এবং এর বদলে তারা প্রথাগত আন্তর্জাতিক আইন মেনে চলতে চায়। ইরান আরও মনে করে উপকূলীয় কোনো দেশের সার্বভৌমত্ব বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে কোনো সামরিক হুমকি এলে আন্তর্জাতিক জাহাজ চলাচলের অধিকার সাময়িকভাবে স্থগিত করার বৈধ অধিকার তাদের রয়েছে। সংঘাতের শুরুতে তেহরান অভিযোগ করেছিল সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী ইরানের উপর হামলার জন্য সেখানে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করেছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা শুধু এই দীর্ঘস্থায়ী অবরোধের দ্রুত অবসান চায় এবং এই পথটি বন্ধ হওয়ার মূল কারণ হলো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। ইরান সেনাবাহিনী জানিয়েছে ইরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সফল আলোচনার পর তেহরান বেশ কিছু চীনা তেলের ট্যাঙ্কারকে প্রণালী পার হওয়ার বিশেষ অনুমতি দিচ্ছে, কারণ এসব জাহাজ ইরানের নতুন নিয়মকানুন মেনে চলতে রাজি হয়েছে। ইরানের হাতে রাস্তাখিজ ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্রের ওজন 27 টন, 1 টনে 25 মন। ভেবে দেখুন, এই ক্ষেপণাস্ত্র যদি ব্যবহার করে ইরান, তাহলে যার উপর ব্যবহার করবে তার পরিণতি কি হবে। একই সাথে ইরানের হাতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র খুররমশার 5 রয়েছে। ইরানের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই খবর এখন ভেসে বেড়াচ্ছে। এই ক্ষেপণাস্ত্র 2 টন ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং শব্দের চেয়ে 16 গুণ গতিতে ছুটতে পারে। এটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরান যে বলছে তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না, এমনি বলেনি, ফাঁকা বলি বলেনি। এবং আমি ইরান যুদ্ধ শুরুর আগেই বলেছিলাম ইরানের হাতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। এখন ইরানের গণমাধ্যমে মোটামুটি সেই কথা এখন পরিষ্কার হচ্ছে। সুপ্রিয় দর্শক, শুধু তাই না, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি পরিষ্কার করে বলেছেন ইরানের হাতে এমন কিছু অস্ত্র আছে যা যুদ্ধের ক্ষেত্রে নতুন চমক হিসেবে পরিগণিত হবে। শুধু তাই না, ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মোস্তফা খামেনির একজন উপদেষ্টা মুখবের তিনি পরিষ্কার করে বলেছেন পারস্য উপসাগরীয় অঞ্চলের কিছু কিছু আরব রাষ্ট্র যে ভূমিকা পালন করছে তাতে ইরানের ধৈর্য শেষ হয়ে আসছে, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। একই সাথে ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে ফিরেছেন, খালি হাতে ফিরেছেন, তিনি কিছুই পাবেন না এবং চীন আমেরিকাকে বড় কিছু দেবে না, সে কথা আমি প্রথম থেকেই বলেছিলাম, জোর দিয়ে বলেছিলাম। তার প্রমাণ নিশ্চয় আপনারা হাতে নাতে পাচ্ছেন। তার প্রমাণ পাওয়ার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চীনের পক্ষ থেকে যে সমস্ত উপহার দেওয়া হয়েছিল তার সমস্ত সবকিছু চীনের বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে থুয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখনকার আলোচনা। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ খবর নিয়েও কথা বলবো, সেটি হচ্ছে আগামী 19 এবং 20 তারিখ এই 2 দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করবেন। তাহলে কি চীন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হলো কিনা? চলুন এবার বিস্তারিত আলোচনায় যাই। তার আগে বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনা করি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে ইরানের হাতে এমন কিছু চমক আছে যে চমক সত্যি সত্যি যদি শত্রুপক্ষ ইরানের উপর হামলা করে তাহলে ইরান ব্যবহার করবে, ইরান দেখাবে। অর্থাৎ নতুন করে যদি যুদ্ধ শুরু করে শত্রুপক্ষ, তাহলে ইরান সেটা প্রকাশ করবে। এই চমকের ব্যাপারে ইসমাইল বাকাই একদম পরিষ্কার করে কিছু বলেননি। কি সেই চমক? আমি এর আগে আপনাদেরকে 2-1টা ধারণা দিয়েছিলাম। যেমন একটা কথা বলেছিলাম যে ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র আছে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে কোনো শহরের উপরে ছুড়লে সেই শহর কয়েক সেকেন্ডের ভিতরে একদম
অন্ধ হয়ে যাবে, অর্থাৎ ওই শহরে যত ইলেকট্রনিক ডিভাইস আছে তার সমস্ত সবকিছু বিকল হয়ে যাবে, একদম অকেজো হয়ে পড়বে। তার মানে তখন কোনো আর্লি ওয়ার্নিং সিস্টেম, রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মোবাইল, এর মানে ডিভাইস বলতে যা বোঝায় ইলেকট্রনিক যে সমস্ত জিনিসপত্র তার কিছুই কাজ করবে না, সব অচল হয়ে যাবে। ইসমাইল বাকাই এখন যে ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিতের সাথে ইরানের গণমাধ্যমগুলো যদি আমরা মিলিয়ে দেখি তাতে বলা হচ্ছে ইরানের হাতে রাস্তা খিজ অর্থাৎ কিয়ামত ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ক্ষেপণাস্ত্রের ওজন 27 টন। একটা ক্ষেপণাস্ত্র হচ্ছে লম্বা 14 মিটার, 14 মিটার মানে 28 হাত লম্বা। যদি লম্বা 28 হাত হয় তাহলে তার বের কত? 27 টন ওজন বহন করতে পারে। 1 টনে 25 মণ বলেছি, অর্থাৎ 1 টনে 1000 কেজি, 27 টনে 27,000 কেজি। চিন্তা করুন, বলা হচ্ছে এটা কিয়ামত অর্থাৎ একদম শেষ ক্ষেপণাস্ত্র, অর্থাৎ এরপরে আর কোনো ব্যবহার থাকবে না, একদম আখেরি জিনিসপত্র এটা। এই ক্ষেপণাস্ত্র ইরানের হাতে আছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে ইরানের গণমাধ্যমে, এই সমস্ত নিয়ে আলোচনা তুঙ্গে। এর সাথে ইরানের হাতে রয়েছে খুররম শাহ 5 ক্ষেপণাস্ত্র। আমরা এর আগে খুররম শাহ 2, খুররম শাহ 4 ক্ষেপণাস্ত্রের কথা শুনেছি, এগুলো সবই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই রাস্তাখিজ এবং খুররম শাহ 5 এই সমস্ত ক্ষেপণাস্ত্র এখনো ইরান যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেনি। খুররম শাহ ক্ষেপণাস্ত্র হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যার গতি শব্দের চেয়ে 16 গুণ বেশি, তার মানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এবং এইটা কোনো রাডার সিস্টেমে ধরা পড়বে না, কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না। রাস্তাখিজ ক্ষেপণাস্ত্র যেটার কথা বললাম 27 টন ওজন, সেই ক্ষেপণাস্ত্র কোনো রাডার সিস্টেমে ধরা পড়বে না, মোটামুটি ভাবে এটা পরিষ্কার। তাহলে এই ক্ষেপণাস্ত্র যদি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করে তাহলে তার অবস্থাটা কি হবে? ইরানের বিমান ব্যবহারের আসলে খুব প্রয়োজন নেই। অনেকে বলে থাকেন আপনারা যে ইরান বিমান ব্যবহার করে না কেন? ইরানের আসলে তো বিমান ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পাইলটের ঝুঁকি নেওয়া, জ্বালানের ঝুঁকি নেওয়া, বিমান ধ্বংস হয়ে গেলে যে গেল চলে, এই সমস্ত ঝুঁকি নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেই যথেষ্ট। পরিস্থিতি এরকম, অর্থাৎ ইরান যুদ্ধের ক্যালকুলেশন, যুদ্ধের সমীকরণ, যুদ্ধের হিসাব বিকাশ, যুদ্ধের প্রযুক্তি সব পাল্টে দিয়েছে। আর খুররম শাহ 5 কে বলা হচ্ছে ইরানের পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা হচ্ছে 12,000 কিলোমিটার। আমি যুদ্ধ শুরুর আগে কিন্তু বলেছিলাম যে ইরান এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার পাল্লা 12,000, পরে কোনো মিডিয়ায় 10,000 বলা হচ্ছিল, কিন্তু আজকে ইরানি গণমাধ্যম থেকে আমাদের রেডিও তেহরানের সাবেক সহকর্মী আশরাফুর রহমান তার একটা কলমে জানিয়েছেন যে এই খুররম শাহ 5 ক্ষেপণাস্ত্র এটি পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং এর পাল্লা 12,000 কিলোমিটার। মজার তথ্য হচ্ছে 12,000 কিলোমিটার মানেই হচ্ছে ইরান থেকে আমেরিকায় পৌঁছাবে ক্ষেপণাস্ত্র। শুধু আমেরিকা না, উত্তর আমেরিকা, সম্ভবত পুরো উত্তর আমেরিকা কভার করবে। আগে বলেছি সম্ভবত এই ক্ষেপণাস্ত্রটি 2 টন ওজন বহন করতে পারে। একটু তথ্য জানাই, ইরানের হাতে কিন্তু স্যাটেলাইট যে আকাশে পাঠায় সেই আকাশে পাঠানোর রকেট প্রযুক্তি আছে। এই রকেট প্রযুক্তির একটা হচ্ছে সিমর্গ আর একটা হচ্ছে সুরুশ। এগুলোর যে প্রযুক্তি, এই প্রযুক্তি ব্যবহার করে মূলত খুররম শাহ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। তার মানে ইরানের যে রকেট কর্মসূচি বা স্যাটেলাইট কর্মসূচি, ওই কর্মসূচি ব্যবহার করে ইরান এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করলো, যেটা এখন আমেরিকার জন্য অনেক বড় মাথা ব্যথার কারণ হবে।